জি 24 ঘন্টায় আপনার রায় নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। রাম পুজোর দিনেই কালী পুজো। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন কালীঘাটে পুজো দেবেন মমতা। একই দিনে কলকাতায় সংহতি মিছিলেরও ডাক দিলেন তৃণমূল নেত্রী। আর জানিয়ে বিজেপি বলছে বাংলায় প্রতিযোগিতার আবহ তৈরি করতে চাইছে তৃণমূল। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। বিরোধীদের একাংশের অভিযোগ, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হাতিয়ার করে দেশ জুড়ে হিন্দুত্বের জিগির তুলতে চাইছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে রাম মন্দির উদ্বোধনের দিনেই বড় কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা জানান, 22শে জানুয়ারি তিনি কালীঘাট মন্দিরে পুজো দেবেন। এরপর তৃণমূলের পক্ষ থেকে সংহতি মিছিল করবেন। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সর্বধর্ম মিছিলে হাঁটবেন মমতা। মিছিল শেষে পার্ক সার্কাস ময়দানে সভাও করবেন। এদিন প্রতিটি জেলায় ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিল করারও নির্দেশ দেন তৃণমূল নেত্রী। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। তবে মমতা স্পষ্ট করে দিয়েছেন, 22শে জানুয়ারির পুজো বা মিছিল কোনোটাই পাল্টা কর্মসূচি নয়। আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না। আমি সাধু সন্তদের মানি, আমি সাধু সন্তদের কথা শুনছি। আমি এখনো মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্টস, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এদিন রাম মন্দির ইস্যুতে ফের বিজেপিকে তোপ দাগেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায়যাত্রার তৃতীয় দিনে কংগ্রেস সাংসদ দাবি করেন, রাম মন্দিরের উদ্বোধনকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছে বিজেপি ও আরএসএস। 22 तारीख का फंक्शन जो है ये राजनीतिक फंक्शन बन गया है। आरएसएस ने, बीजेपी ने 22 तारीख को एक चुनावी फ्लेवर, इलेक्शन फ्लेवर, पॉलिटिकल फ्लेवर दे दिया है। इसीलिए कांग्रेस प्रेसिडेंट ने इनकार किया वहां जाने। রাম মন্দির নিয়ে মমতাকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবির। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি, 22শে জানুয়ারি মিছিলের ডাক দিয়ে বাংলায় প্রতিযোগিতার আবহ তৈরি করতে চাইছে তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রীর বর্তমান ঘোষণা কার্যত 22শে জানুয়ারি পশ্চিমবঙ্গে একটা সংঘর্ষ, একটা প্রতিযোগিতার আবহ তৈরি করে দিল। তৃণমূল কংগ্রেস ওই দিনে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে, সংঘর্ষ চাইছে, উত্তেজনা তৈরি করতে চাইছে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিতর্ক। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত থাকবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দেশের 4 শঙ্করাচার্য। এই পরিস্থিতিতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ধর্ম আর রাজনীতি নিয়ে তুঙ্গে তরজা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মৃত্যুঞ্জয় পাল, রয়েছেন বিজেপির দেবজিৎ সরকার, রয়েছেন সিপিআইএম এর চন্দন চ্যাটার্জি, সুমন রায়চৌধুরী কংগ্রেসের রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর। আমি আলোচনায় আসার আগে শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার কি প্রতিক্রিয়া একবার এই নিয়ে শোনাব। সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য। এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন।
আমি শুরুতে দেবজিৎদার কাছে আসবো। দেবজিৎদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দিষ্ট করে দিচ্ছেন যে এটা পাল্টা কোনো কর্মসূচি নয়, কোনো কম্পিটিশন নয়। তিনি সাধুদের শ্রদ্ধা করেন, তিনি কালী পুজো করবেন এবং সব ধর্মকে নিয়ে সংহতি মিছিল, যেখানে নেতাজির জন্মদিবস রয়েছে তার ঠিক আগেই সংহতি মিছিল। তা রাজনৈতিকভাবে বিরোধিতা হতে পারে, কিন্তু এতে ধর্ম ও সাম্প্রদায়িক অশান্তি এই বিষয়গুলো আসছে কোত্থেকে? আমার বক্তব্যের শুরুতেই একটা জিনিস আমি ঠিক করে দিতে চাই। আপনাদের এই যে প্রোমোটা চালানো হলো, সেখানে দেখানো হলো বা শোনানো হলো যে 4 জন শঙ্করাচার্য নাকি বিরোধিতা করেছেন। খুব বিনয়ের সঙ্গে বলছি, আমার কাছে প্রমাণ আছে, আপনারা দেখতে পারেন যে শৃঙ্গেরি এবং দ্বারকার যে 2 জন শঙ্করাচার্য পরম পূজনীয়, তারা চিঠি দিয়ে, আর দুটো চিঠিরই তারিখ 8 তারিখ এই মাসের, তারা চিঠি দিয়ে জানিয়েছেন যে এরম ধরনের কোনো মন্তব্য তারা কখনো করেননি এবং এই ধরনের প্রচারের থেকে সবাইকে বিরত থাকতে বলেছেন। সুতরাং ভবিষ্যতে যদি এই জিনিস যদি চলে, তাহলে সেটা বোধহয় সম্প্রীতির পক্ষে খুব একটা ভালো জিনিস হবে না। কেউ চাইতে পারেন, কেউ নাও চাইতে পারেন, কিন্তু কারোর কথা মিথ্যে বলা বা অনৃত ভাষণ ভালো বাংলায়, সেটা বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। উপস্থিত থাকছেন না 4 শঙ্করাচার্যের মধ্যে 2 জন, আবারও বলছি, উপস্থিত থাকছেন কি থাকছেন না সেটা কথা নয়। যেটা আপনারা বলার চেষ্টা করছেন তারা অপছন্দ করছেন, তারা এর বিরোধিতা করেছেন, আমরা বলার চেষ্টা করছি না। পুরীর শঙ্করাচার্য পরিষ্কারই বলেছেন। 2 জন, সারদাপীঠ, দ্বারকা এবং শৃঙ্গেরি 2 জন, যাই হোক বিতর্ক আর বাড়াতে চাই না। যেটা বলার সেটা হচ্ছে এটা হতেই পারে ভুল। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন, এই পুরো রাম মন্দির কারা চেয়েছিল? যারা চেয়েছিল তাদেরকে আমরা সমর্থন করেছিলাম। পার্টি হিসেবে ভারতীয় জনতা পার্টি আর তো কোনো দল সমর্থন করেনি, একমাত্র শিবসেনা করেছিল আর বিজেপি করেছিল। শিবসেনা এবং বিজেপির ওপরে তারপরে তাণ্ডব হয়েছিল তাদের সমর্থকদের ওপরে, যখন বাবরি ধাঁচা ভেঙে দেওয়া হয়। তারপরে আজকে শুভব্য মন্দির তৈরি হতে চলেছে এতদিন পরে। এটা কোনো ফুলের রথ চালিয়ে আসেনি, কোনো হাত মিলিয়ে হলো না। প্রায় 67টা যুদ্ধ হয়েছে, 500 বছর ধরে এই আন্দোলন চলেছে। 67টা যুদ্ধ হয়েছে, 3.5 লাখ লোক খুন হয়ে গেছে এবং তারপরে আজকে কোর্টের রায়তে এই জিনিস ভারতবর্ষের বুকে হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে একটা পাল্টা একটা কার্যক্রম মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন, যেখানে কিনা উনি বলছেন এটা পাল্টা নয়। না, উনি বলছেন পাল্টা নয়, কিন্তু ঘটনা তো তাই। এটা তো আগে উনি ঘোষণা করেননি। আর উনি বলছেন উনি সাধু সন্তদের কথা মানেন। কোন সাধু সন্তের কথা মানেন? এই রাজ্যের পুরুলিয়াতে গঙ্গাসাগরে যেসব সাধু সন্তরা যায়, তারা বেধড়ক মার খাচ্ছে। ওনার রাজ্যেতে পূর্ণার্থী সাধু সন্তরা, এখনো পর্যন্ত কিছু হয়েছে? কয়েকজনকে শুধু ধরা হয়েছে, কিন্তু উনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বা ওনার দলের কেউ ক্ষমা চেয়েছে? একজন ভিডিওতে দেখা গেছে যে এই ধরনের পেটানো হচ্ছে এবং সব জায়গাতে এক ধরনের অপারেশন চলেছে। উনি সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে, সোজা কথায় মুসলিম ভোট একত্রীকরণের চেষ্টা করছেন, মুসলিমদের ভুল বুঝিয়ে। রাম মন্দির হবার সঙ্গে সংহতির কথা বলছেন, সংহতির কথা দেবেন, সব ধর্মকে নিয়ে মিছিল। উনি কালী পুজো দেবেন, উনি তো রোজই কালী পুজো করেন। ওনার পুজোর পদ্ধতিটা হচ্ছে সকালবেলা ইয়া আলী, সন্ধ্যেবেলায় দুপুরবেলায় জয় বজরং বলি, রাত্রেবেলায় জয় মা কালী হাত তুলে। সুতরাং ওনার এই টুপির যে রাজনীতি, সেটা আমরা জানি এবং আমাদের রাজ্যের লোকেরাও জানে। মৃত্যুঞ্জয় বলছি, দেখুন, হিন্দু মানেই বিজেপি নয়, মানে সব হিন্দুই যে বিজেপি তা তো নয়, কিন্তু মানে বিজেপি মানেই মানে যে ফেক হিন্দু, এটা কিন্তু প্রতিষ্ঠিত। এটা বিজেপি মানেই একদম ফেক হিন্দু। কারণ আমি বলছি যে যারা পুরুলিয়ার এই ঘটনাটাকে রাজনৈতিক রং নিচ্ছে, সাধুদের বক্তব্য, ওখানে পুলিশ গেছে, সাধুরা সমস্ত সংবাদ মাধ্যমের সামনে সেই ভিডিও আমরা আছে, আমাদের দলীয় হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়েছে, বলেছে যে ওখানে ভাষাগত সমস্যা হয়েছে। আমি না, যখন বললো তখন প্রতিবাদটা করতে হবে। দেখুন, আমরা এখানে রাম মন্দিরের নিয়ে আমাদের নেত্রী যখন বলে দিয়েছে, আমরা চাইছি যে একটা কর্মসূচি, সেটা আমাদের যে কোনো সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সেখানে বলা হচ্ছে সব ধর্মের সবাইকে নিয়ে। আমাদের নেত্রী যে বারবার একটা কথা বলে, মানে ধর্ম যার যার উৎসব সবার, সেটাকে মান্যতা দিয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা সব জায়গায় সব ভিজিট করা হবে। সেদিনকে সবাইকে নিয়ে, সব ধর্মের সবাইকে নিয়ে একটা মিছিল করা হবে। আর উনি বলা হয়েছেন কালী মন্দিরে, আমাদের কালীঘাটে কালী মন্দিরে মাকে দর্শন করবেন, পুজো দেবেন, তারপরে মিছিল শুরু করবেন। এর সাথে রাজনীতির তো কোনো সম্পর্ক নেই। এর সাথে আমরা জানি ভারতীয় জনতা পার্টি ধর্মের নামে রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে, এটা তো আমরা সবাই জানি। আজকে দেবজিৎদা 2 জন শঙ্করাচার্যের কথা বলছিলেন, আমি একটা কথা বলি যে শঙ্করাচার্য, জ্যোতিপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীজি, উনি পরিষ্কার বলেছেন যে এটা অনৈতিক কাজ হচ্ছে।
ধর্মকে মানা হচ্ছে না। উনি ইন্টারভিউ দিয়ে বলেছেন, উনি বলেছেন যে মন্দির সম্পূর্ণ না হলে মন্দিরে তার প্রাণ প্রতিষ্ঠা, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হিন্দু ধর্ম মতে করা সম্ভব না। কারণ মন্দিরের যে স্ট্রাকচার, উনি বলছেন, আমার বক্তব্য না, উনি বলছেন সেটা মন্দিরের মানে যখন আপনি প্রাণ প্রতিষ্ঠা করছেন মানে মূর্তিটা হলো হৃদয়, তার স্ট্রাকচারটা, বডির ফুল স্ট্রাকচার, বডি থেকে চোখ থেকে আরম্ভ করে সেটা হলো মন্দির। সেই মন্দির যদি কমপ্লিট না হয়, এটা আমি বলছি না, আমি ভুল বলতে পারি, আমি হিন্দু ধর্মের মন্দিরের সমর্থক, না, আপনি কি এই বাবরি ধাঁচা ভেঙে যে রাম আমার এই মন্দির যে হয়েছে তাতে আপনি কি আপনি অন্যদিকে সমর্থন আবার করছেন? অন্যদিকে আমি চলে কোনো যাচ্ছেন। দিকে যাচ্ছি আপনি না। আমি শুধু আপনার জিজ্ঞেস বেলা করছি, দেবজিৎ, আমি কি বলেছি? আচ্ছা। আপনার বেলা বলিনি তো, আপনি লিখে রাখুন না। আপনি শঙ্করাচার্য নিয়ে বললেন, আমি জ্যোতিপীঠের শঙ্করাচার্যের বক্তব্য তুলে ধরলাম। এটা আমার বক্তব্য না। আপনার যদি বক্তব্য হয়, আপনার দল বলুন জ্যোতিপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীজি ভুল বলছেন, আপনি বলুন। আমি আসবো কোন জায়গায় সিপিএম কংগ্রেসের, রাজ্য সিপিএম কংগ্রেসের অবস্থান একটু জানার চেষ্টা করবো। চন্দনার কাছে আসবো। দেখুন, ধর্ম আর রাজনীতিকে দুটোকে একসঙ্গে মিশিয়ে ফেলাটা মনে হচ্ছে বিজেপি অনেক সুকৌশলেই এটা করছে। কারণ দেবজিৎ বাবু আর নরেন্দ্র মোদী দুজনেই রাজনীতি করার সময় কেউ বলেননি যে আমি মন্দির করব বলে আমি রাজনীতি করতে এসেছি। ফলে আমি যতদূর জানি মানুষের ভালো করব বলে রাজনীতি করতে এসছেন বলেই তারা রাজনীতিতে এসছেন। এসে দেখছেন সহজ উপায় হচ্ছে যে ধর্মটাকে নিয়ে যদি ব্যবহার করা যায়, এটাতেই আপত্তি দেশের বেশিরভাগ মানুষ এবং আমাদের পার্টিরও। যে ধর্ম আর রাজনীতিকে দুটোকে এক জায়গায় মেশাচ্ছেন কেন? আপনি আমায় বোঝাতে পারেন যে ভাবাবেগ রাম সম্পর্কে দেশের মানুষের থাকতেই পারে, নানান দেবতা সম্পর্কে অনেকের ভাবাবেগকে ভোটাবেগে ট্রান্সফার করে নেওয়ার যে স্পর্ধা নরেন্দ্র মোদী দেখাচ্ছেন ভারতীয় সংবিধানে সকলকে সামনে রেখে, এই স্পর্ধাটা অত্যন্ত মারাত্মক এবং রাজনীতি আর ধর্মকে মিশিয়ে নেওয়া হচ্ছে। সেই জন্যই দেবজিৎ বাবু তো লেখাপড়া করেন, নিশ্চয়ই জানেন যে আমাদের প্রাণের ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুর। দীনদান কবিতা তো রবীন্দ্রনাথ নরোত্তমের মুখ দিয়ে যাকে বলেছিলেন বুর্জোয়াদের প্রতিনিধি রবীন্দ্রনাথ। যে শেষ করে নি, তো বারবার রবীন্দ্রনাথ বললেন যে সে মন্দিরে দেব নাই, সাধু বললেন যে না, আপনারে স্থপি আছে জগতের দেবতারে নয়। নরেন্দ্র মোদী পূজারীর আগে পুজো করবেন মন্দিরে, তারপর পূজারী পুজো করবেন। আপনি বুঝুন আমরা কি ভুল বলছি? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তার মানে এই নয় যে কম্পারেটিভ কমিউনালিজমের নাম করে এখানে জগন্নাথ মন্দির হলে, রাম মন্দির হলে জগন্নাথ মন্দির করতে হবে, চণ্ডীপাঠ হলে গীতা পাঠ করতে হবে, সকালবেলা পুজো টুজো করতে হবে, আবার সম্প্রীতির মিছিল করতে হবে। অথচ নিজেই জমিটা চাষ করে দিলেন পশ্চিমবাংলায়। এই বিজেপি, এই আরএসএস 2011 সালের আগে কত সংখ্যায় ছিল, আর 2011 সালের পর থেকে কি হারে বেড়েছে, এটা খেয়াল করা দরকার। এটা খেয়াল করা দরকার। লোকসভা নির্বাচনের আসল এজেন্ডা নয়, আসল এজেন্ডা থেকে বিজেপি কৌশল করে আমাদের সবাইকে দূরে রাখছে। না, কিন্তু আসলে এজেন্ডা খুচরো জিনিসের দাম বাড়ছে, দেশে বেকারি বাড়ছে, শিল্প কলকারখানা নেই, কৃষি ক্ষেত্রে আজ পর্যন্ত কৃষি বিল তৈরি করতে পারেনি, এইগুলো থেকে নজর সরিয়ে সুমনদা, মুখ্যমন্ত্রী নেতাজির জন্মদিবসের আগে সংহতি দিবস পালন করছেন, এ তো ভালো কথা, এবং সব ধর্মকে নিয়ে এই সংহতি দিবস পালন। না, সংহতি দিবস উনি পালন করছেন না, উনি ওই একটু আগে চন্দনদা বলছিলেন না কম্পিটিটিভ কমিউনালিজম, উনি সেটাই করছেন। কি অসুবিধা আছে যদি 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন হয়? আমরা তো সবাই জানি বিজেপি শঙ্করাচার্যদের মান্যতা দেন না, নরেন্দ্র মোদী ওদের কাছে সবচেয়ে বড় শঙ্করাচার্য। তা তিনি কোলে করে বিগ্রহ নিয়ে গিয়ে স্থাপন করিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তা পাল্টা একটা সংহতি মিছিল করে ওদের ওই উদ্বোধনকে এনলাইটেন করার কি প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? এর থেকে তো পরিষ্কার একটা জিনিস যে উনি হাইলাইট করতে চাইছেন। আমি মনে করি না এই ধরনের এই সংহতি মিছিলকে সাধারণ মানুষ, পাঠক, যারা টিভির দর্শক, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, কোনো কেউই এই সংহতি মিছিলকে একটা সংহতি মিছিল হিসাবে দেখবে না। প্রত্যেকেই দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পাল্টা রাজনৈতিক কর্মসূচি নিল রাম মন্দিরের উদ্বোধনের এগেনস্টে। এটার তো কোনো প্রয়োজন ছিল না। আপনি ইচ্ছাকৃতভাবে রাম মন্দিরের উদ্বোধনটাকে হাইলাইট করছেন আর নাম দিচ্ছেন সংহতির মিছিল। এটা কি ধরনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা দিতে পারবেন? 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে, ওখানে বিগ্রহ। আমি আসবো, শহীদ আসবো। আমি একটা প্রশ্ন করি, আমি শেষ করি। রাম মন্দিরের উদ্বোধন হবে, হোক। রাম আমাদের ভাবনার মধ্যে রয়েছে, আমরা হিন্দুর ছেলে, আমরা ধর্ম মানি,
কোনো অসুবিধা নেই। সেইটাকে আবার নতুন করে ব্রিফ নিয়ে একটা সংহতি মিছিল অর্গানাইজ করে সেটাকে হাইলাইট করা, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাইলাইট করে দিচ্ছেন যে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, শঙ্করাচার্যরা যাচ্ছে না, নরেন্দ্র মোদী কোলে করে বিগ্রহ নিয়ে হাঁটবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে করছেন না এটা। বললে দেশের মানুষ জানছে না যে 22 তারিখ রাম মন্দির। এটা মানে রাহুল গান্ধী যখন পইতে দেখিয়ে মানে ভোটের সময় শিবের মাথায় জল দিচ্ছেন, মহাদেবের মাথায় জল দিচ্ছেন মন্দিরে মন্দিরে গিয়ে, সেটা দোষের হয় না। সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন নাকি? রাহুল গান্ধী পইতে পড়বেন কি পড়বেন সেটা কি তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে? ঠিক করে দিচ্ছি না, তোমরা কি করতে চাইছো? দেখুন সব্যসাচী, আমি জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখতে চাই সবার, যারা রাজনীতির কারবারি তাদের বিবেচনার জন্য এবং আপামর সবার জন্যে। প্রথমত, যে আজকে আমরা যে রাম নিয়ে রাজনীতি বা মন্দির মসজিদের রাজনীতি তো চলছে সারা ভারতবর্ষ জুড়ে, এবং আমরা জানি 2024-এর ইলেকশন শিওরে এবং এগুলো হবে। কিন্তু যেটা আমাদের সিপিএম এর রিপ্রেজেন্টেটিভ যেটা বললেন, উনি বললেন যে কম্পিটিটিভ কমিউনালিজম চলছে। আমি তার একটা অন্য সোশিওলজিক্যাল ব্যাখ্যা দিতে চাই। এখানে কম্পিটিটিভ কমিউনালিজম ঠিক না, এখানে কম্পিটিটিভ রিলিজিয়াসিটি চলছে, যেটা আমরা সোশিওলজির ভাষায় বলি। এই কম্পিটিটিভ, যেটা চন্দনদা বলছিলেন, কম্পিটিটিভ রিলিজিয়াসিটিতে সমস্যাটা কোথায় জানেন তো? আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাটা যদি পড়েন, সেই প্রস্তাবনাতে একেবারে বড় বড় করে লেখা আছে সেকুলারিজম। সেই সেকুলারিজম প্রতিষ্ঠা না করার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই কম্পিটিটিভ রিলিজিয়াসিটি, যেটা আমি বলি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আজকে যারা রাম নিয়ে কথা বলছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে শুধুমাত্র রাম কেন, রামের স্ত্রী সীতাও আমাদের কাছে আইডল। সেই সীতাকে নিয়ে আমরা কেন ভাববো না? কেন সীতা অলওয়েজ রামের শ্যাডোতে পড়ে থাকবেন? যে দেশে হাতরাসে দলিত মহিলাকে গ্যাংরেপ হতে হয়, উন্নাওতে হতে হয়, হাঁসখালিতে হতে হয়, কালিয়াগঞ্জের রাজবংশীর মেয়েটিকে হতে হয়, সেই দেশে আজকে আমরা কেন শুধুমাত্র রামের পূজা করব? কেন আমরা সীতার পূজা করব না? সীতাকে উদ্ধার করার সময় হয়েছে পুরুষের মধ্যে থেকে, কারণ এই দেশে নারীরা প্রত্যেকটি ঘরে ঘরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। তাই আমাদের নারী পূজা ঠিক আছে, সমস্যাগুলো তুলে ধরতে হবে। কিন্তু আমি একটা বিষয় আসবো, সুজিত, একটা প্রশ্ন করবো, আমি সেই প্রশ্নের উত্তর বাকিদের কাছে চাইবো। আমি যদি এটাকে পলিটিক্যালি দেখি, এই ইস্যুতে কি কোথাও গিয়ে, আমি যদি লোকসভা ভোট সামনে আসছে, আমি ইন্ডিয়া জোট হিসেবে দেখি, তাহলে এই ইস্যুতে কোথাও গিয়ে কি একটা দ্বিধা সামনে আসছে? কারণ অরবিন্দ কেজরিওয়াল তিনি সুন্দরকাণ্ড পাঠ করছেন এবং তাকে নিয়ে আবার বিতর্ক হচ্ছে, যেখানে ওয়াইসি তিনি বলছেন যে আরএসএস এর ছোটারি জাজ। কোথাও গিয়ে কি ইন্ডিয়া জোটের মধ্যে এইটা নিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব রয়েছে? দেখুন সব্যসাচী, ইন্ডিয়া জোটের অধিকাংশ নেতারা, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, রাহুল গান্ধী নিজে, এরা প্রত্যেকে এদের আপনি বিভিন্ন সময় দেখবেন এরা মন্দিরে যান। DK শিবকুমার, আবার বিভিন্ন নেতা, তাদের হিন্দু বিরোধিতা নেই। কিন্তু প্রশ্নটা এখানে যে INDIA জোট এবং NDA জোট, এদের দুজনকে ভাবতে হবে যে, এবং যেটাকে আমি রাহুল গান্ধীকে আমি সাপোর্ট করতে বাধ্য হচ্ছি, যে সামাজিক ন্যায়ের রাজনীতি চলুক। কারণ সামাজিকভাবে বেশ কিছু মানুষ অন্যায় শিকার হচ্ছে। এই সামাজিক যে ন্যায় যাত্রা যেটা উনি শুরু করেছেন, সেই ন্যায়ের পথে এগোক ভারতবর্ষ। মন্দির মসজিদের রাজনীতি নিয়ে না এগোলেই ভালো হয়। ঠিক আছে, কোথাও গিয়ে তাহলে দেবজিৎ দা যে অভিযোগটা উঠছে যে মূল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা, না, মূল ইস্যুটার থেকে মানে এই অভিযোগ কিন্তু বারবার মোদী সরকারের বিরুদ্ধে উঠেছে। আমাকে একটু সময় দিন, কারণ ডার্টবোর্ড তো আমি, সবার প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর কথা হচ্ছে যে 1990 সালের পর থেকে না আমাদের ভারতীয় রাজনীতির প্যারাডাইম শিফট করে গেছে। তার আগে অবধি রাজনীতি কি হতো? রাজনীতি এটাই হতো যে সমাজতান্ত্রিক পথে দেশ চলবে নাকি ধনতান্ত্রিক পথে চলবে, ক্যাপিটালিস্টরা কি করবে, কমিউনিস্ট সমাজবাদী বা সোশ্যালিস্ট চিন্তা আসবে কি আসবে না, ইত্যাদি প্রভৃতি নিয়ে কাজকর্ম চলতো এবং তাই নিয়ে তর্কাতর্কি চলতো। কংগ্রেস ভেঙে দিয়ে রাজনীতিটাকে ঘুরিয়ে দিল। ওটা বলি, হ্যাঁ, ওই 90 থেকে শুরু করলে 92 যেন বাদ দেবে না। 92 বাদ দেবে না। ব্যস্ত হচ্ছেন কেন? একটু অপেক্ষা করুন না। তো তারপরে যেটা দেখা গেল, তারপরে মুক্ত অর্থনীতিতে সব এলেন, মুক্ত অর্থনীতি এবং সব কিছু মানে এরকম ইকোনমিক্যাল যেসব জিনিসপত্র সেগুলো আসার পরে তখন আমাদেরকে দেখবেন সবাই মিলে শুধু গাল পাড়তো সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক নয়, তখন ছিল সাম্প্রদায়িক না
তখন বলতো আসলটাই সাম্প্রদায়িক কি ঢুকছে না, সাম্প্রদায়িক নয়। মসজিদটা ভেঙে তারপরে দিলে এটাই ঢোকো। মসজিদ নয়, ধাঁচা। বলো 92 আপনি মসজিদ নয়, মসজিদটা ধাঁচা। ভেঙে দিয়েছিলেন, বিতর্কিত দিয়ে সৌধ। ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটটাকে বদলে এই দিচ্ছিলেন। এই ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট তখন থেকে বদলানো হ্যাঁ, শুরু হয়েছে correct, যখন thank you. নালন্দা বা তক্ষশিলা, বদলে এখন কোন জায়গায়? আমি বলছি নালন্দা বা তক্ষশিলা যখন 17 দিন বা 37 দিন ধরে পোড়ানো হয়েছিল, এই রাজনৈতিক প্রেক্ষাপট সেদিন থেকে বদলানো শুরু হয়েছিল, যেদিন কিনা একের পর এক শ্রদ্ধার সঙ্গে প্রথমে একটা করে হিন্দু মন্দির বানানোর পরে তার উপর একটা করে মসজিদ চাপানো, তো মানে খুঁড়লেই হিন্দু মন্দির পাওয়া যায়। শ্রদ্ধার সঙ্গে যখন থাপারিয়ান কিংবা রোমিলিয়ান কিংবা থাপারিয়ান হিস্টোরিয়ানরা যখন বলতেন, আমি এটা বলতে চাইছি, আমি একদম শেষ করছি, আমি একদম আপনি আমাকে বলতেই দিচ্ছেন না ভাই, আমাকে বলতে দিন। যেটা বললেন যে এখান থেকে দাঁড়িয়ে যেখানে প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার পরে পলিটিক্যাল প্যারাডাইম, এখন সমস্ত জায়গাতে ভারতবর্ষের মানুষ নিজেদের শেকড়ের সন্ধান খুঁজে পেয়েছেন, এবং সেই শেকড়ের সন্ধানে খুঁজে পাওয়া মানুষ তারা এখন, যারা এতদিন ধরে আমাদেরকে ভুল বুঝিয়েছে, তামাম ভারতবাসীকে 60 বছর ধরে যারা শাসন টাসন করেছে, 34 বছর এখানেও তাদের লোকেরা করেছে, করে টোরে এখন রুটি কাপড়া মকান আসল জিনিস থেকে মুখ সরিয়ে দিচ্ছে। সময় খুব কম, কেউ বলতে পারবো না, দাম বাড়াবে। আমরা ধর্ম যে যার মতো, আমরা যে কারো বাড়িতে করে, কেউ মন্দিরে গিয়ে করে, সে করতেই পারে। আমি হিন্দু ধর্মে, আমি আমার উপাসনাস্থল, আমার বিশ্বাস, আমার ধর্মের প্রতি, সেটা তো থাকবে। কিন্তু ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, আপনি দেখবেন যে রাজনৈতিক মঞ্চে নিজের পতাকাটাকে নিয়ে, এই মানে পতাকা নিয়ে মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। একটা রাজনৈতিক দল দেখান, যে কোনো রাজনৈতিক দল, আজকে তৃণমূল কংগ্রেস, এটা ভালো লাগবে যে তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর, যারা 1 মিনিট আপনার বেলা বলিনি, ঘাসের উপর জোড়া ফুল পতাকাটা নিয়ে আমি জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় মা কালী বলতে বলতে, রাম নামে আপত্তি নেই, কিন্তু আমার কথা হলো রাম পলিটিক্যাল এজেন্ট হতে পারে না, রাম পলিটিক্যাল এজেন্ট হতে পারে না, বিজেপির পলিটিক্যাল এজেন্ট জয় শ্রীরাম। মেদিনীপুর পুরসভার তরফে রাম মন্দিরও তৈরি করা। আরে রাম মন্দির তো, রাম মন্দির নিয়ে সমস্যা কোথায়? আমরা বলছি রাম মন্দির, রাম পলিটিক্যাল। আমি আসবো, আমরা শুভেন্দু অধিকারীর বাইটের পাল্টা দেবজিতে আসবো, কুণাল ঘোষের কি বক্তব্য একবার শোনাবো। মন্দির তৈরি হওয়ার আগে কেন মন্দির কমপ্লিট হয়নি? তারপরে শুভেন্দু অধিকারী মিথ্যা বলছেন এবং বিষ ছড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 22 তারিখ সংহতি মিছিল ডেকেছেন, মহামিছিল, সংহতির মহামিছিল, বাংলার ঐতিহ্য মেনে। সেই জায়গায় বিষ ঢালার জন্য প্ররোচনা দিচ্ছে শুভেন্দু অধিকারী। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই প্ররোচনাদাতার উপর কড়া নজর রাখুন, দরকার হলে ব্যবস্থা নিন। সুমনদার কাছে আসবো। সুমনদা, সব্যসাচী, সমস্যাটা কি হয়ে গেছে জানো তো, মানে বিজেপি তাদের ঘোষিত এজেন্ডা, তারা মন্দিরের রাজনীতি করবে, ধর্মের রাজনীতি করবে, মানুষের যেগুলো চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো নিয়ে ভাববে না, এগুলো বিজেপির এজেন্ডা, এবং ভারতবর্ষের মানুষ সেটা বুঝে গেছে, এবং ভারতবর্ষের মানুষ মন্দিরের ঘণ্টা, শ্রদ্ধার সাথে বলছি, মন্দিরের ঘণ্টা শুনতে পেলেই খুশি হবে, এরকম একটা আবহাওয়া বিজেপি তৈরি করার চেষ্টা করছে, এবং বিজেপি এতে বলতে কোনো দ্বিধা নেই, খানিকটা সফলও হয়েছে। আর বিজেপির পাতা ট্র্যাপে অদ্ভুতভাবে আরেকটি ধর্মনিরপেক্ষ দল বলে যারা নিজেদের বাংলাতে ঘোষণা করে থাকে, বিজেপির পাতা ট্র্যাপে এখন পা দিয়ে, সেটা আপনারা পা দিয়েছেন, এর জন্য 3টে রাজ্যে এরকম মমতা আমি কিন্তু এমনিতেই বাইরে আছি, আমি কিন্তু ডিসরাপ্ট করিনি কাউকে। বিজেপির পাতা ট্র্যাপে মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে পোলারাইজেশনের পলিটিক্স করে যাচ্ছেন, এবং সেটা আমাদের বসে দেখতে হচ্ছে, বাংলার মানুষ বসে দেখছে। মমতা ব্যানার্জি ইজ নো ডিফারেন্ট ফ্রম ভারতীয় জনতা পার্টি অ্যান্ড ইটস ওয়ে অফ ফাংশনিং। এতে এই ধর্মনিরপেক্ষতার কথা যেগুলো আমার কথা হলো, সুমনদা এই কথাগুলো বলে, এইগুলো কি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীজি মনে করেন? তাহলে সোনিয়া গান্ধীজি, মানে রাহুল গান্ধী যদি মনে করেন, তাহলে আমাদের সাথে মিটিং করবে কেন? ওনার বক্তব্য বিজেপি একের পর এক আমাদের
সংহতি মিছিলকে বলছে দাঙ্গা ডাকতে পারে। বাংলার প্রশাসন এবং বাংলার প্রত্যেকটা মানুষকে আমরা জাগ্রত থাকতে বলছি 22 তারিখ। যারা কথায় কথায় দাঙ্গার কথা বলে, এদের শুভেন্দু অধিকারী থেকে সবাই বলছে যে দাঙ্গা হতে পারে। চেষ্টা করছি, সেই জন্যই আধা সামরিক বাহিনীর দরকার। আমি এখানে দাঁড়িয়ে কোন দিকে গড়ায় অবশ্যই আমাদের নজর থাকবে, অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই আবহে এখনো একটা প্রশ্ন এখনো পর্যন্ত রাজ্য রাজনীতির হাওয়া জানিয়ে যথেষ্ট গরম, তা হলো শেখ শাহজাহান কোথায়। আর তার মধ্যেই আদালতের বেশ কিছু পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আলোচনা আসবো, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্দেশখালী কাণ্ডে ফের পুলিশের সমালোচনা। শাহজাহানকে এখনো ধরতে না পারায় তোপ হাইকোর্টের, কিছু করে দেখান। রাজ্য পুলিশের উদ্দেশ্যে বার্তা বিচারপতির। তদন্তভার নিতে আপত্তি নেই জানিয়ে দিল সিবিআই। সন্দেশখালী কাণ্ডের পর 11 দিন পার। ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে এখনও খুঁজে পায়নি পুলিশ। সোমবারের পর মঙ্গলবারও এ নিয়ে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে সরবেরিয়ায় শাহজাহানের বাড়ির সামনে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে ইডি। সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। 307 ধারায় খুনের চেষ্টার মামলা কেন রুজু করা হয়নি সেই প্রশ্নও তোলেন বিচারপতি সেনগুপ্ত। এদিন চাপের মুখে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, আমরা 307 নম্বর ধারা যুক্ত করে দেব। এরপরেই ইডির বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে এজি বলেন, আমরা এখন যা চাইছি সেটা পাচ্ছি না। ভিড় এবং আহত হওয়ার ছবি দেখা যাচ্ছে, কিন্তু মাঝের ফুটেজ পাওয়া যায়নি। এই অভিযোগ শুনে বিচারপতি বলেন, আগেও পরের ফুটেজ পেয়েছেন, ভিডিওর মাঝের অংশ খুঁজুন, এটাও আদালত বলে দেবে। দেখুন ভিড়ের নেতৃত্বে কে বা কারা ছিলেন। এরপর এজি যুক্তি দেন, 5ই জানুয়ারি রাত 8টায় এফআইআর দায়ের হয়। সেদিন রাত 11:30 নাগাদ শাহজাহানের বাড়ি গিয়েছিল পুলিশ। কেস ডায়েরি কাছে ছিল না বলে সোমবার কথা জানানো যায়নি। এজির যুক্তি শুনে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, ওখানে গিয়ে কি করলেন? মানে বাড়ি দেখে চলে এলেন? প্রতিবেশীদের জিজ্ঞাসা করেননি? এটা কেস ডায়েরিতে কোথায়? বাড়ির তালা ভাঙার চেষ্টা করলেন না? যদি বাড়িতে কেউ না থাকে সিল করলেন না কেন? এটাই হলো পুলিশের নিষ্ক্রিয়তা। এরপর পুলিশি তদন্তের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, রাজ্যের হাতে তদন্ত রাখা যাবে না, রাজ্য পক্ষপাত দুষ্ট, আমাদের কোনো ভরসা নেই। ইডির দাবি উড়িয়ে এজি কিশোর দত্ত পাল্টা বলেন, রাজ্য কার প্রতি পক্ষপাত দুষ্ট? কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু গোটা রাজ্যকে পক্ষপাত দুষ্ট বলা যায়? ওখানে পুলিশ পিকেট আছে, সমস্ত বিষয়ে নজর রাখা হচ্ছে। দমে না গিয়ে রাজ্য পুলিশের তদন্ত নিয়ে ফের প্রশ্ন তোলে ইডি। বিচারপতিও বলেন, মনে হচ্ছে শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের এফআইআর প্রথম দায়ের হয়েছে, তারপর পুলিশের স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের হয়েছে। এদিন শুনানিতে সিবিআই এর তরফ থেকে জানানো হয়, সন্দেশখালী কাণ্ডে তদন্ত করতে তাদের কোনো সমস্যা নেই। সব পক্ষের বক্তব্য শুনে এরপরেই শাহজাহানের বাড়ির সামনে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন বিচারপতি। একই সঙ্গে পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার কেস ডায়েরি পেশানোর নির্দেশ দেন। বুধবার সন্দেশখালী কাণ্ডে ইডির দায়ের করা মামলার চূড়ান্ত নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। অর্ণবাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। মৃত্যুঞ্জয় পাল তৃণমূলের, দেবজিৎ সরকার বিজেপির, চন্দ্র চ্যাটার্জি সিপিআইএম এর, সুমন রায়চৌধুরী কংগ্রেসের। আমাদের সঙ্গে তো রয়েছেন আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়। আমি শুরুতে মৃত্যুঞ্জয়ের কাছে যাবো। মৃত্যুঞ্জয়, এক কথায় উত্তর চাইব, হ্যাঁ বা নয়, এই ইস্যুতে পুলিশি তদন্তে কি খুশি? হ্যাঁ বা নয়? পুলিশের মতো তদন্ত করছে 7 জন। হ্যাঁ নয় এইভাবে উত্তর দেওয়া যায় না। আপনি একটা উত্তর চাইছেন বড়ভাবে, আপনি এক কথা উত্তর যদি কোনো প্রশ্ন না হয় তাহলে আমি এক কথা উত্তর দেবো কি? আচ্ছা, তাহলে কয়েক কথা বলছি তো, সেটাই আপনি শুনতে হবে। যে প্রথমত যে বিচারপতি আজকে যা বলেছেন আইনি বিষয় নিয়ে একটা কথাও বলবো না,
কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি যে ইডির আইনজীবী আপনার প্রতিবেদনে দেখালেন যে ইডির আইনজীবী বলছেন যে এই রাজ্যের প্রশাসনের উপরে রাজ্যের প্রতি বিশ্বাস নেই। আমরাও এই বাংলার মানুষ ইডির প্রতি বিশ্বাস করছেন না। যে ইডির অফিসার ওখানে গেছিলেন, মানে পুলিশি তদন্তে আস্থা আছে, 7 জনকে গ্রেপ্তার করেছে, তো 7 জনকে গ্রেপ্তার করেছে, এই পুলিশই তো গ্রেপ্তার করেছে। যে ইডির অফিসার যাচ্ছে তিনি নিজে দুর্নীতিতে যুক্ত, সিআইডি তার বিরুদ্ধে এফআইআর করছে। ইডির আরেকজন অফিসার দিল্লিতে 5 কোটি টাকা নিতে নিয়ে হাতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ছে। তো এটা তো ঘটনা ঘটছে, ইডি তো বারবার করছে এই ঘটনা। এক লাইনই শেষ, এ রাজ্যে বিজেপি করলে সোজা লকআপে, থানায়। আর তৃণমূলী গুন্ডাদের, বদমাইশদের পুলিশ গ্রেপ্তার করতে গেলে ল কাঁপে, আইন কাঁপে। লকআপ আর ল কাঁপা, এই দুটোর মধ্যে ফারাক হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের। সাধারণ মানুষ কিছু করুক বা না করুক, এ রাজ্যে এক তৃণমূল না করলেই সে লকআপে, আর বিজেপির সঙ্গে থাকুক বা না থাকুক সে লকআপেই থাকবে। আর তৃণমূলের গুন্ডা এরম গুন্ডা যার বাড়িতে গেলে বোমা পড়ে, গুলি চলে, পেলানো হয়, তাদের জন্য লোক কাঁপে। কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। আরে ভাই, কে ভাই শাহজাহানকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। কোটি টাকা মাথার দাম দেয় এই রাজ্যের পুলিশ, নিয়ম এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি যখন নিয়মটা জানেন, এক রাজ্যের পুলিশ অন্য রাজ্যে গেলে সেই রাজ্যের লোকাল থানাকে এটা তো বড় কথা নয়। এই যাওয়ার পরে সিআইডি অফিসার যখন আক্রান্ত হয় আলিগড়ে, এবং এই রাজ্যের পুলিশ নিয়ে আসতে পারে না, মূল অভিযুক্ত এখানে তো ইডির ব্যাপার নয়। তার আগে 1 বছর আগে এই রাজ্যে তো কোনো সন্দেহ নেই, সাহেব বিবি গোলামের সরকার চলছে। সাহেবদের কেউ ধরতে পারবে না বলে দিল, বিবিদের সব বদনাম হচ্ছে আর গোলামগুলো সব জেলে ধরা পড়ছে। কিন্তু মূল মাথা সাহেবের কোনো দর্শন এখনো পাচ্ছি না। তা নাহলে আপনি বলুন না 307 আজকে যোগ করা হচ্ছে, ফুটেজের মাঝখানটা পাওয়া যাচ্ছে না। আপনারা দেখেছেন টিভির পর্দায় সাংবাদিকদের যারা পেটাচ্ছিল, সব মোটা মোটা লোকগুলো পেটাচ্ছিল রোগা রোগা বাঁশ নিয়ে, আর এখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সব রোগা রোগা লোকগুলোকে ধরছে। মানে একেবারে দেখেই বোঝা যাচ্ছে যে অন্য লোককে ধরা হচ্ছে। আমাদের কাছে খবর আসছে এখন অসুস্থ। আরে বলেছে তো, কাকু বলে দিয়েছে, কাকুর কণ্ঠ তো আসছে। সব এরকম আমি একটা কথা বলি, সন্দেশখালীতে লোক ধরা হচ্ছে, এই শাহজাহানের লোকজন খবর পাওয়া যাচ্ছে, তারা অন্য লোককে বলছে মাসে 10,000 টাকা দেবো, ওরা জেল খেটে যায় আমাদের হয়ে। ফুটেজে যাদের দেখা যাচ্ছে সেই লোকগুলোকে একটা ধরা পড়েনি, তার বদলে অন্যান্য লোকগুলোকে ধরে জেলে ভরা হচ্ছে এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে যে তোরা জেল খাটে আমাদের হয়ে, আমরা বাইরে আছি। আমি আবার বলছি, শাহজাহানকে যেমন এ রাজ্যের সরকার ধরতে পারে না, তেমনি নীরব মোদী মেহুল ভাইকেও ও রাজ্যের ওই দেশের সরকারও ধরতে পারে না। ফলে এগুলো থেকে প্রশ্ন যখন এড়িয়ে যেতে হয়, তখনই 15 লাখ রুপিয়া সবকো বাপাস দে দেंगे, अच्छे दिन आ जाएंगे भाई हो। তৃণমূল করতো, ছবি আছে, দেখা যাচ্ছে কোনোদিন সিপিএম করে। সব্যসাচী, বাংলার শাসক দল দুর্নীতিকে যে পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং উৎসাহ দিচ্ছে যারা দুর্নীতি করছেন, এরপর খুব দুঃখের সঙ্গে বলছি, একটা সময় আসবে যে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী অন্য কোনো কারণে আদালতের দ্বারস্থ হলেও আদালত সেই রাজনীতিবিদকেও ক্রিমিনাল হিসাবে গণ্য করবেন। এটা তখন আর কোনো তফাৎ করা যাবে না, কে অনুব্রত মণ্ডল, কে একজন রাজনৈতিক কর্মী সুমন রায় চৌধুরী, সব মিলেমিশে এক হয়ে যাবে। কারণ রাজনীতিকে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানকে দুর্নীতির সঙ্গে এমনভাবে সম্পৃক্ত এই বাংলার শাসক দল করে দিচ্ছেন, আদালতের চোখে মুড়ি মিছরি কিন্তু একদর হয়ে যাবে। না, এই বিষয়টা তো এই শাসক দলের আমলে শুরু হয়েছে, লজ্জার কিছু নেই। দুর্বৃত্তায়ন কি এই শাসকের আমলে শুরু হয়েছে বাংলায়?
আমাকে প্রশ্নটা করা হয়েছে। হ্যাঁ, আমি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 2000 আমরা ইস্যুতে ফিরে আসি। শীর্ষেন্দুদা, এই যে ধাপে ধাপে ধারা যোগ করা, প্রথমে জামিন যোগ্য ধারায় মামলা, তারপরে জামিনযোগ্য দুটি ধারা, তারপরে খুনের চেষ্টার ধারা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধীরা যদি শাসক দলের ঘনিষ্ঠ হয় তাহলে পুলিশি নিষ্ক্রিয়তাটা একটা বড় আকার ধারণ করছে। আদালতে রাজ্য সরকার অবস্থান পরিবর্তন করেছেন, কারণ প্রথম দিন বললেন যে আমাদের কোনো সেই এফআইআর, যে দুটো এফআইআর হয়েছিল তখন পুলিশ সেই রাত্রিবেলা যাননি। এদিকে আজকে বলছেন যে পুলিশ 11:30 নাগাদ গেছিলেন। সেই অবস্থান পরিবর্তনই তো পুলিশি নিষ্ক্রিয়তাটা। মহামান্য বিচারপতি সঠিক প্রশ্ন করেছেন যে রাত্রেবেলা যে পুলিশ গেলেন তাহলে তালা সেখানে সিল করলেন না কেন, এবং তালাটা সেখানে ভাঙলেন না কেন, ঘরে ঢুকলেন না কেন? তার মানে কি শাহজাহান সেখানেই আছেন? আপনারা রাজ্য পুলিশের তত্ত্বাবধানে আছেন? আজকে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের আঘাত করলেন, মারলেন, সাংবাদিকদের মারলেন, 307 অ্যাটেম্প টু মার্ডার, কোড বলবে তারপরে দেবেন। ডিজিপি এক্ষুনি বলছিলেন না যে ইডির হয়ে, কারুর হয়ে বলছি না, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, ইডি যিনি গেছেন তিনি নাকি দুর্নীতি হোক যা হোক একটা অভিযুক্ত, ডিজিপি অভিযুক্ত নন। এখনো সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজীব কুমারের বিরুদ্ধে, তাহলে তাকে ডিজিপি করেছেন কেন? তিনি বললেন আইন যারা যারা ভেঙেছেন তাদের ধরা হবে। কোথায় ধরা হয়েছে? 2000 জন বাড়িতে ফোন করে জড়ো করলেন সকালবেলায়। গোয়েন্দা বিভাগ কি ঘুমোচ্ছিলেন, চা খাচ্ছিলেন? তার মধ্যে মাত্র 7 জনকে অ্যারেস্ট করেছেন। সেই 7 জন সাংবাদিকরা, প্রত্যেকটা জি24 ঘন্টা সহ প্রত্যেকটা চ্যানেল দেখাচ্ছে যে কারা কারা ছিল, কাউকে অ্যারেস্ট করেছেন। সেই জায়গাতে আপনি করছেনটা কি, যে সেখানে জেসি জেল কাস্টডি চাইছেন, পুলিশ কাস্টডি চাইবেন না? কেন চাইবেন না? তাদের তো জিজ্ঞেস করা যেত কে কে ছিল না ছিল, পুলিশ কাস্টডি চাইলেন না। একদমই। 353 যে ধারা সরকারি কর্মচারীদের আঘাত করা, নন বেলেবল সেকশন 332, 333, 10 বছরের জেল, কাকে কাকে করেছেন? কোর্ট বলে দেবে, আদালত বলে দেবে, তারপরে তদন্ত করবেন। তাহলে গোয়েন্দা বিভাগ পুলিশকে আমি আপনার কাছেই আসবো। শুভেন্দু অধিকারী এই নিয়ে দাবি করছেন যে মমতা পুলিশের সংরক্ষণে রয়েছে শাহজাহান, তাই তাকে ধরা যাচ্ছে না। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা? শোনাবো। শেখ শাহজাহান মমতা পুলিশের সংরক্ষণে আছে। শাহজাহান এই মুহূর্তে সরবেরিয়া থেকে ধামাখালির মধ্যে আছেন, ঘেরির মধ্যে আছেন। তিনি এমন জায়গায় রয়েছেন যে ভৌগোলিক জায়গাতে রাজ্য পুলিশের সাহায্য ছাড়া কোনো তদন্তকারী সংস্থার সেখানে পৌঁছানো সম্ভব হবে না। যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শাহজাহানকে তুলে দেওয়া হবে না। শাহজাহান এমন কিছু জানেন যেটা মমতা ব্যানার্জি বা তার পার্টির পক্ষে অস্বস্তিকর হবে, তাই শাহজাহানকে স্টেট পুলিশ ধরছে না, ধরবে না। এই বক্তব্য বিরোধী দলনেতার। সাধারণ মানুষ তো একটা বিষয়ে কনফিউশনে ভুগবেনই যে বিরোধী দলনেতার কাছে খবর আছে, তিনি বলছেন তিনি এখানে রয়েছেন, ওখানে রয়েছেন, সেখানে রয়েছেন একদম শুরুর দিন থেকে, তারপরেও কেন ধরতে পারছে না শাহজাহানকে? পুলিশ কি করছে, কেন্দ্রীয় বাহিনী কি করছে, নানান প্রশ্ন উঠবে। উত্তর চাইব মৃত্যুঞ্জয়, তারপর দেবজিৎ দা। প্রথম কথা হলো যে বিরোধী দলনেতা অত্যাধিক গাঁজা সেবন না করলে এই ধরনের বক্তব্য দেওয়া যায় না। কারণ এটা আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ গাঁজা পাওয়া যাচ্ছে বিজেপির মন্ডল সভাপতি, কৃষক মন্ডল সভাপতির বাড়িতে। শুনি একটু শুনে নিন। এবার কথা হলো যে না হলে আজকে এই যদি রাজ্য পুলিশ তদন্ত করে থাকে, এই তদন্ত তো মানে ইডিও করতে পারে, সিবিআইও করতে পারে। সুকান্ত মজুমদার বলছে যে তাদের কাছে মানে তাদের কাছে লোকেশন আছে, তার লোকেশন যদি জানে সুকান্ত মজুমদার, সিবিআই ইডি গিয়ে খুঁজে নিয়ে আসছে না কেন? কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করছে? তারা খুঁজে নিয়ে আসতে পারছে না। তারা খুঁজে নিয়ে আসুক, তারাও খুঁজে নিয়ে আসুক।
তারা এনে দেখিয়ে দিক যে যেখানে সুকান্ত মজুমদার বলছে আমার লোকেশন চলে আসছে, তারপরে যদি এই ভুলভাল বক্তব্য রাখে শুভেন্দু অধিকারী, তাহলে তো মনেই হবে যে অত্যাধিক কোনো মানে আমি বলছি আমার বিরুদ্ধে মানহানির মামলা করবেন, আমার বিরুদ্ধে মানহানির মামলা করবেন, কি অসুবিধা আছে? আমি দেবজিৎ দা আমি শেষ করি এক লাইন, যে সিপিএম এর আমলে বললেন বা শীর্ষেন্দু বাবু বললেন, অনেক কিছু বললেন, 34 বছরের শাসনটা আমরা দেখেছি। পোর্ট অঞ্চলে বিনোদ কুমার মেহতাকে খুন করা হয়েছে কুপিয়ে, এবং এই যে বলতে দেবে না, দেখুন বলতে দেবে না, লজ্জা তুমি লজ্জা। সেই বিনোদ কুমার মেহতা এক মিনিট বিনোদ কুমার মেহতা যে মানে মূল অভিযুক্ত, তাকে ধরা পড়ে, তাকে কাস্টাডিয়াল খুন করা হয়েছে, 30 তারিখে কাস্টাডিয়াল খুন করা হয়েছে, মৃত্যুঞ্জয় আসবো খুনিয়ে আসবো যে আমি মৃত্যুঞ্জয়ের যে ভাই মৃত্যুঞ্জয়ের যে আবেগ, সেটাকে আমি সম্মান করছি। ও আবেগে কথা বলছে, আইনটা যেটা সেটা তা বলে না। প্রথম কথা, এই মুহূর্তে 3টে এফআইআর হয়েছে, একটা নয়, দুটো নয়, 3টে। প্রথম এফআইআর সকালবেলা করেছিল হচ্ছে কেয়ারটেকার, দ্বিতীয় এফআইআর পুলিশ সুমোটো, তার সঙ্গে একটা এফআইআর হয়েছে যেটা কিনা ইডি করেছেন। এই 3টে এফআইআর এর পরম্পরাগতভাবে এখনো পর্যন্ত সিবিআই বা ইডি তো পারেই না, আইন অনুযায়ী সিবিআই ডাইরেক্টলি ঢুকতে পারে না যদি না রাজ্য চায়, অথবা যদি কোর্ট না অর্ডার দেন, মানে মহামান্য উচ্চ আদালত। এবারের কথা হচ্ছে সেই অর্ডারই শুরুতেই তো শুভেন্দু অধিকারী লোকেশন বলেছিলেন, এই জিনিসটা তদন্ত করছে একটা পুলিশ তো ইডির কাছে, পুলিশ তো ইডির কাছেও গিয়েছিল। আমি বলছি যে সিবিআইডি যে তদন্তটা করছে, অভিযুক্তর যদি লোকেশন জানা থাকে, সে কি তো খুঁজে আনতে পারে কি পারে না? যেহেতু পাচ্ছে না, এই জন্যই যেহেতু রাজ্য পুলিশ ওকে আমি এটাই বলতে চাই যে শুভেন্দু অধিকারী জানতে পারেন, রাজ্যের আরো সামনে এসছে পুলিশ ইডির বয়ান নিতে গেছে, পাওয়া যায়। আমি আবার বলছি যে রাজ্য প্রথমত কোন রকম ভাবে 379 বা এই ধরনের কোনো ধারা, জামিন অযোগ্য ধারা প্রথমে অ্যাপ্লাই করা হয়নি। মানুষ যখন থানায় যান তখন তিনি সেকশন লিখে কমপ্লেন করেন না, মানে আমার উপরে এই অত্যাচার হয়েছে, দুটো চর মেরেছে 326, হাত গায়ে ঘুষি মেরেছে 324, এরম করে হয় না। তিনি কমপ্লেন দেন, পুলিশের কাজ হচ্ছে টেবিলে বসে সেটাকে ধারায় কনভার্ট করা। এবারে সেই কনভার্সন কেন পুলিশ করেনি, সেই পুলিশ বা আধিকারিকরা সেই জন্য ডানগালে বাঁগালে চর কাটছেন মাননীয় উচ্চ আদালতে। কিন্তু কথা হচ্ছে যে যখন শুভেন্দু অধিকারী জানেন, যখন সুকান্ত জানেন, যখন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার যখন জানেন, বলছেন, এবং এত কিছু জানার পরেও তারপরেও সোজাসুজি রাজ্য পুলিশ ওনাদের কাছে কেন চলে যাচ্ছে না? যে আপনারা যখন জানেন তখন বলুন, ডিসক্লোজ করুন, আমরা গিয়ে ধরে আনছি। এই আলোচনাতেই আসবো, চন্দনদার কাছে আসবো, সুমনদার কাছে আসবো। একটা ছোট্ট বিরতি পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চন্দনদা, এই শেখ শাহজাহানকে নিয়ে আলোচনা হচ্ছে, এই একটি লোক যাকে কেউ খুঁজে পাচ্ছে না, পুলিশ হন্যে হয়ে খুঁজছে কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে তৃণমূল কংগ্রেস, সেখানেই শেখ শাহজাহান ছিলেন। আগে শেখ শাহজাহান রাজনীতি করতেন না এমন তো নয়। না, সবাই করতেন, কিন্তু তার আগেও একটা কথা আগে বলি, এখন শাহজাহান কোন ঔরঙ্গজেবের কাছে লুকিয়ে আছেন আমার জানা নেই, কিন্তু আর কেনই বা তার এগেনস্টে ধারাগুলো দেওয়া হলো না সেটাও জানা নেই। কিন্তু আমার শুধু জানতে ইচ্ছা করছে যে শিলাদিত্য বলে গরিব চাষি সারের দাম জিজ্ঞেস করেছিল, তার এগেনস্টে কি কি ধারা দেওয়া হয়েছিল, তাকে 14 দিন জেল কাটতে হয়েছিল। অম্বিকেশ মহাপাত্রের এগেনস্টে কি কি ধারা দিয়েছিল, একজন অধ্যাপককে রাতের বেলা গিয়ে হাজতে বাস করতে হয়েছিল। দ্বিতীয় লোকাল কমিটি বিজেপির এলওপি বলছেন, খুব জরুরি কথা। আমি একটা কথা বলছি, কমন একটা গুগল ম্যাপ আছে, বিজেপি এবং টিএমসি একটা কমন গুগল ম্যাপ আছে, দুজনেই সেটা ফলো করে। সেই গুগল ম্যাপে আবার আমরা দেখতে পাচ্ছি যে পরেশ বাবু বলে একজন যার মেয়ের চাকরি গেল, তিনি আবার শুভেন্দু অধিকারীর কাছাকাছি ঘুরঘুর করছেন। আবার আমরা দেখতে পাচ্ছি বাবুল সুপ্রিয়, সেই গুগল ম্যাপে দেখা যাচ্ছে অর্জুন সিংকে, বাবুল সুপ্রিয়কে কমন গুগল ম্যাপ। সময় খুব অল্প, শূন্যের কাছাকাছি ঘোরাফেরা করে। জেলেও তো শূন্য রে, শূন্য প্লিজ একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটা জায়গায় তদন্তে গেল, আক্রান্ত হলো,
ইডি বা সিবিআই বা যারাই গেছিলেন তাদের কোনো সাপ্লিমেন্টারি ভিজিট আমরা আর দেখতে পেলাম না সেই অঞ্চলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো এই নিয়ে কোনো স্টেটমেন্ট নেই। সবচেয়ে বড় কথা, তৃণমূল যেসব ক্রিমিনালগুলোকে তাদের নেতা হিসাবে পুষে রাখে, এত বড় একটা ক্রাইম করে ফেরার হয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কোনো স্টেটমেন্ট নেই। আর এরা পশ্চিমবঙ্গের মানুষকে দেবে, যেখানে পশ্চিমবঙ্গের মানুষকে একসঙ্গে তাকে অ্যাটাক কি জানে দেবজিৎরা সাহায্য করছে শাহজাহানকে লুকিয়ে থাকতে, এটা মৃত্যুঞ্জয়রা খুব ভালো করে জানে। এবং এই কথাটা বললেই সব্যসাচী বলবে আপনারা আবার সেই সেটিং এর তত্ত্ব আনছেন। তোমরা তোমার দিদি এখনো চেয়ারে আছে, দেবজিৎরা চাইছে বলে তাহলে আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। এই যে চন্দনদা বারবার গুগল ম্যাপের কথা বলছেন, সাধারণ মানুষ তো একটা প্রশ্ন করবেনই। বিরোধী দলনেতা তিনি বলে দিচ্ছেন এখানে এখানে রয়েছেন শাহজাহান, তারপরেও ধরা সম্ভব হচ্ছে না কেন, এবং তাকে ধরতে এত তুতুম্যামে কি কারণ এতদিন পরে? রাজনৈতিক আকচাকচি ছেড়ে দিন, রাজনৈতিক আকচাকচি না করে ইরেসপেক্টিভ পলিটিক্যাল কালার, শাহজাহান কোথায়? পুলিশ বলুক শাহজাহান কোথায়। কারণ ওনার বাড়িতে সেদিন যদি কোনো তথ্য না থাকতো তাহলে ওইভাবে লোক জড়ো করতেন না। আর ধরে নিলাম কোনো নথি নেই, কিন্তু কোনো গ্রেপ্তার তো তিনি করেননি, ওয়ারেন্ট নেই, ধরে নিলাম। কিন্তু তিনি যেদিন সেদিন করলেন, লোক জড়ো করে সরকারি কর্মচারীদের, সাংবাদিকদের মারলেন, আঘাত করলেন, এখনো পর্যন্ত সরকারি কর্মচারী হসপিটালে ভর্তি, স্টিচ হয়েছে, তাহলে এখন তো গ্রেপ্তার হবে? তার রাজ্য পুলিশ 11 দিন কেটে গেল, কেন গ্রেপ্তার হবে না? কিসের জন্য গ্রেপ্তার হবে না? রাজ্য পুলিশের আমাদের সময় একদম শেষ। পুলিশের কাছে রাজ্য তরফে দাবি করা হচ্ছে পুলিশ একদম ঠিকঠাক তদন্ত করছে এবং তারা সক্রিয়ভাবে পদক্ষেপ করছে। অন্যদিকে ইডির তরফে সিবিআই দাবি করা হচ্ছে। আগামীকাল কোর্টের রায় কোন দিকে, রায় যেদিকেই থাকুক না কেন, সিবিআই বা রাজ্য পুলিশ, কবে শাহজাহান গ্রেফতার হয়, পাকড়াও হয়, নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।